আসসালামু আলাইকুম। আজ ২৮ আগস্ট ২০২৪ বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশ ইস্যুতে নরেন্দ্র মোদীকে বোল্ড আউট করলেন বাইডেন। হাসিনার গোপন খবর ফাঁস করলেন মেনন ও ইনু। জামায়াত নিয়ে যা বললেন ডক্টর আসিফ নজরুল। এবার বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বোল্ড আউট করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের পাশাপাশি আলোচনায় এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। গত সোমবার জো বাইডেনের সঙ্গে ফোনালাপের পর এমন দাবি করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু হোয়াইট হাউসের আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলাদেশ নিয়ে একটি শব্দ দেখা যায়নি। ফলে প্রশ্ন উঠছে মোদীর দাবি ঘিরে। তিনি কি তাহলে মিথ্যা বললেন? জানা যায়, গত সোমবার বিভিন্ন ইস্যু নিয়ে টেলিফোনে আলোচনা করেন জো বাইডেন ও নরেন্দ্র মোদী। পরে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে নিজের ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেন ভারতীয় প্রধানমন্ত্রী। সেখানে তিনি লিখেছিলেন, আজ জো বাইডেনের সঙ্গে ফোনে কথা হয়েছে। ইউক্রেনের পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আমাদের বিশদ মতবিনিময় হয়েছে। মোদী আরও লেখেন, আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আলোচনা করেছি এবং দ্রুত স্বাভাবিক পরিস্থিতি পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছি। আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার ওপরও জোর দিয়েছি। নরেন্দ্র মোদীর পাশাপাশি একই দাবি করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। তাদের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দুই নেতাই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অথচ একই দিন হোয়াইট হাউসের পক্ষ থেকে মোদি বাইডেন ফোনালাপের বিষয়ে যে বিবৃতি দেওয়া হয়, সেখানে কোথাও বাংলাদেশের কথা ছিল না। বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন। ভারতীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক পোল্যান্ড ও ইউক্রেন সফরের পাশাপাশি আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠক নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে। পোল্যান্ড ও ইউক্রেনে ঐতিহাসিক সফরের জন্য ভারতীয় প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন প্রেসিডেন্ট বাইডেন। বিবৃতিতে আরও বলা হয়, দুই নেতা জাতিসংঘ সনদের ভিত্তিতে আন্তর্জাতিক আইন অনুযায়ী সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য তাদের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। তারা ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি ও সমৃদ্ধিতে অবদান রাখতে কোয়াডের মতো আঞ্চলিক গোষ্ঠীর মাধ্যমে একসঙ্গে কাজ করার উপরও জোর দিয়েছেন। স্পষ্টতই দেখা যাচ্ছে, বাইডেন মোদির ফোনালাপে বাংলাদেশ নিয়ে কথোপকথনের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের আনুষ্ঠানিক বিবৃতিতে বিস্তর ফারাক রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, দুই নেতার ফোনালাপে বাংলাদেশ নিয়ে আলোচনা হওয়ার বিষয়ে কি মিথ্যা বলছে ভারত? ছাত্র জনতার আন্দোলন কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার পতনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অনেক পরামর্শ দিয়েছিলাম। তিনি আমাদের কোনো কথাই শোনেননি। অর্থনৈতিক দুরবস্থার কথা তাকে বারবার মনে করিয়ে দিয়েছি। ছাত্র জনতার দাবি মেনে নিতে বলেছি। উনি আমাদের কোনো কথায় কর্ণপাত করেননি। তিনি পুলিশ, আনসার, বিজিবি এবং সেনাবাহিনীর উপর নির্ভর করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে রিমান্ডে থাকা আওয়ামী লীগ ও 14 দলের নেতারা এসব কথা বলেছেন। শেখ হাসিনা সরকারের পতনের কারণ জানতে চাইলে তারা ডিবি কর্মকর্তাদের বলেন, জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই। এই প্রবাদটি শেখ হাসিনার জন্য সত্য প্রমাণিত হয়েছে। কারণ গত 15 বছরে শেখ হাসিনা যতগুলো সিদ্ধান্ত নিয়েছিলেন, সবই তার পক্ষে গিয়েছে। আর এবার ছাত্র আন্দোলনকে ঘিরে তিনি যত সিদ্ধান্ত নিয়েছেন, সবই তার বিপক্ষে গিয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। 14 দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ডিবিকে বলেছেন, 1975 সালে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার কারণে এদেশের মানুষের প্রতি চরম ক্ষোভ ছিল শেখ হাসিনার। তাই তার আচার আচরণ এমন ছিল যে দেশের মানুষ মরুক বা বাঁচুক, এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। উনি চেয়েছিলেন শুধু ক্ষমতা। আজীবন ক্ষমতায় থাকার লোভ তাকে পেয়ে বসেছিল। এই মানসিকতাই তার জন্য কাল হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অনেক পরামর্শ দিয়েছিলাম। তিনি কোনো কথাই শোনেননি। অর্থনৈতিক দুরবস্থার কথা তাকে বারবার মনে করিয়ে দিয়েছি। ছাত্র জনতার দাবি মেনে নিতে বলেছি। উনি আমাদের কোনো কথায় কর্ণপাত করেননি। তিনি পুলিশ, আনসার, বিজিবি এবং সেনাবাহিনীর উপর নির্ভর করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে রিমান্ডে থাকা আওয়ামী লীগ ও 14 দলের নেতারা এসব কথা বলেছেন। শেখ হাসিনা সরকারের পতনের কারণ জানতে চাইলে তারা ডিবি কর্মকর্তাদের বলেন, জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই। এই প্রবাদটি শেখ হাসিনার জন্য সত্য প্রমাণিত হয়েছে। কারণ গত 15 বছরে শেখ হাসিনা যতগুলো সিদ্ধান্ত নিয়েছিলেন, সবই তার পক্ষে গিয়েছে।
আর এবার ছাত্র আন্দোলনকে ঘিরে তিনি যত সিদ্ধান্ত নিয়েছেন সবই তার বিপক্ষে গিয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে 14 দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু বলেন, শেখ হাসিনা সরকারের প্রথম 5 বছর আমি মন্ত্রী ছিলাম, পরের 10-11 বছরে আমরা সরকারে ছিলাম না, তবে 14 দলে জোটের শরিক ছিলাম। জোটের শরিক হিসাবে আমরা শেখ হাসিনাকে অনেক পরামর্শ দিয়েছি, ছাত্রদের দাবি মেনে নিতে বলেছি, যেসব পুলিশ সদস্য ছাত্রদের উপর গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি, টাকা পাচারকারীদের ধরতে বলেছিলাম। উনি চীন সফরে যাওয়ার আগেও বেশ কিছু পরামর্শ দিয়েছিলাম, আমাদের কোনো পরামর্শই কানে নেননি। ইনু ডিবিকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেছিলেন সে কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, অথচ কোটার বিরোধিতা করে, তাহলে সে বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিল করে রাস্তায় নামুক। এভাবে তার কথা বলা ঠিক হয়নি। ইনু আরও বলেন, ছাত্র আন্দোলন দমনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন তাদের দমাতে ছাত্রলীগই যথেষ্ট। এই মন্তব্যটি ছাত্র জনতার উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। বিশেষ সময় বিশেষ উদ্দেশ্যে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। জামায়াত ইসলামী, ছাত্র শিবির ও এর সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারির পর বুধবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। আসিফ নজরুল বলেন, 15 বছর ক্ষমতায় থেকে জামায়াতকে নিষিদ্ধ করে নাই কেন? যখন ছাত্র জনতার বিপ্লব চলছিল তখন তা নির্মমভাবে সন্ত্রাসী চিহ্নিত করে এই আন্দোলনকে দমাতে চেয়েছিল। ছাত্র জনতার বিপ্লবকে অন্যায়ভাবে পরাজিত করার কৌশল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করেছিল। আওয়ামী লীগ আসলে জামায়াতকে চাপে রেখে তাদের পক্ষে কাজ করাতে চেয়েছে, এমন মন্তব্য করে আসিফ নজরুল বলেন, সেটা গত 15 বছরে পারেনি, তাই ছাত্র জনতার আন্দোলনের সময় যেটা করলো সেটা তাদের অপকৌশল। আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ নীতিগতভাবে নিষিদ্ধ করেনি জামায়াতকে, তারা রাজনৈতিকভাবে বাতিল করেছিল। সরকার কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না। আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল, তাদের সংগঠন করার অধিকার আছে বলেও জানান উপদেষ্টা। আদালত চত্বরে যেসব হামলা হচ্ছে আসামিদের উপর তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মন্তব্য করে আসিফ নজরুল বলেন, সাবেক মন্ত্রীসহ যাদের উপর এমন হামলা হচ্ছে এর দায় আওয়ামী লীগের, তাদের দীর্ঘদিনের ক্ষোভ এটা আমি কোনোভাবেই মানছি না। পুলিশ বাধা দিলেও করতে দেওয়া হচ্ছে না, সেটাও আগের সরকারের দায়। জাতীয় দলে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে করা হত্যা মামলা প্রসঙ্গে তিনি বলেন, মামলা হলেই অতি উৎসাহী হয়ে গ্রেফতার হবে না। আমি আশা করি সাকিব আল হাসান গ্রেফতার হবেন না। তিনি আরও বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিছু মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে। সাগর রুনি মামলা সহ এমন আলোচিত অনেক মামলা আছে, সেগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে। বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছিল তা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দলটির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এ বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি। শিশির মনির বলেন, যে অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করা হয়েছিল সেটা পুরোপুরি মিথ্যা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিভিউ কমিটি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সম্পৃক্ততা পায়নি। এ কারণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টা বসে জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে ওই প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে এই বিষয়ে আরেকটি প্রজ্ঞাপন জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সূত্র জানিয়েছে, মঙ্গলবার জামায়াত ও শিবিরের পৃথক আবেদনের শুনানি হয়েছে। এতে তাদের নিষিদ্ধ করার সিদ্ধান্ত বাতিল করা হয়। উল্লেখ্য, 1 আগস্ট নির্বাহী আদেশে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল গত আওয়ামী লীগ সরকার। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের ধারা অনুযায়ী জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে। কিন্তু এরপরই ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনার 15.5 বছরের কর্তৃত্ববাদী শাসনের পতন হয়। সন্ত্রাস বিরোধী আইনের 19 ধারা অনুযায়ী সরকার কোনো সংগঠনকে নিষিদ্ধ করলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে 30 দিনের মধ্যে লিখিতভাবে যুক্তি উপস্থাপন করে পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে, যা শুনানি করে 90 দিনের মধ্যে আবেদন নিষ্পত্তি করবে সরকার। বন্যার্তদের দেওয়ার জন্য ঢাকা থেকে কয়েকজন শিক্ষার্থী ত্রাণ নিয়ে নোয়াখালীর কবিরহাটে যান, কিন্তু সেখানে শিক্ষার্থীদের ত্রাণের গাড়ি দলবল নিয়ে আটকে দেন এক বিএনপি নেতা। পরে তিনি 600 প্যাকেট ত্রাণ লুট করে নেন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে লুট হওয়া ত্রাণ উদ্ধার করে ছাত্রদের ফিরিয়ে দেয়। অভিযুক্ত এই বিএনপি নেতার নাম মোহাম্মদ একরাম। তিনি সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও কালামুন্সি বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি। মঙ্গলবার বিকেলে সুন্দরপুর ইউনিয়নের কালামুন্সি বাজারে এই ঘটনা ঘটে। এ সময় মোহাম্মদ সৌরভ নামে একজনকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা।
আটক সৌরভ সুন্দরপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের জাহের হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কয়েকজন শিক্ষার্থী বন্যার্তদের মাঝে ত্রাণ দিতে যান। মঙ্গলবার সকাল থেকে কবিরহাটের কয়েকটি ইউনিয়নে তারা ত্রাণ বিতরণ করেন। বিকেলের দিকে সুন্দরপুরের কালামুন্সি বাজারে যান শিক্ষার্থীরা। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি একরাম তার লোকজন নিয়ে 600 প্যাকেট ত্রাণ গাড়ি থেকে নামিয়ে ইউনিয়ন পরিষদে নিয়ে আটক করে রাখেন। পরে শিক্ষার্থীরা কোনো উপায় না পেয়ে কবিরহাট থানায় অভিযোগ করেন। রাতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে ত্রাণগুলো উদ্ধার করে শিক্ষার্থীদের মাধ্যমে বন্যার্তদের মাঝে বিতরণ করে। শিক্ষার্থী তশরিফুর রহমান নিহাদ বলেন, ত্রাণ লুটে বাধা দেওয়ায় হামলাকারীরা মোহাম্মদ মঈনুদ্দিন আকাশ নামে এক ছাত্রকে কুপিয়ে ও নিহাদ নামে আরেক ছাত্রকে পিটিয়ে আহত করেছে। পরে সেনাবাহিনী পুলিশ আমাদের অভিযোগ শুনে ত্রাণগুলো উদ্ধার করে দেয়। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। তিনি অভিযোগ করে বলেন, বিএনপি নেতা একরামের অনুসারী ছাত্রদল নেতা সোহেলের নেতৃত্বে সৌরভ, রিফাত, নোমান, বাপ্পি সহ অনেকে ছাত্রদের ওপর হামলা চালিয়েছেন। আমরা তাদের বিচার চাই। এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না বলে সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় বিষয়ে এই সুপারিশ করে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে সুপারিশে বলা হয়েছে, দেশের গণতান্ত্রিক চর্চায় একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান থাকতে পারবেন না। বুধবার রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সুপারিশগুলো তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। গণতান্ত্রিক চর্চায় অন্যান্য সুপারিশের মধ্যে রয়েছে স্পিকারকে সংসদের অভিভাবক হিসেবে দলীয় প্রভাবমুক্ত থেকে ও স্বার্থের দ্বন্দ্ব পরিহার করে সংসদের সব কার্যক্রম পরিচালনা করতে হবে। সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত করতে হবে। স্পিকার ও ডেপুটি স্পিকারের অবর্তমানে সভাপতিমণ্ডলীর অন্তর্ভুক্ত বিরোধী দলীয় সদস্যদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করে নিজ দলের ওপর অনাস্থা প্রস্তাব ও বাজেট ব্যতীত আইন প্রণয়ন সহ অন্য সব ক্ষেত্রে সংসদ সদস্যদের নিজ দলের সমালোচনা ও দলের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে। জরিমানার 16 লাখ টাকা পরিশোধ করে আদালত ছেড়েছেন অনুমোদনহীন কোমল পানীয় ব্লু বাজারজাতকারী ইউটিউবার ইফতেখার রাফসান ওরফে রাফসান দা ছোট ভাই। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হোসেন ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামী 7 দিনের মধ্যে কোমল পানীয় ব্লু এর সব মালামাল তুলে নেবে এবং এই ধরনের ব্যবসা তারা আর করবে না বলে 300 টাকার স্ট্যাম্পে অঙ্গীকার করেছেন রাফসান। এর আগে বুধবার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর রাফসান দা ছোট ভাইকে 16 লাখ টাকা জরিমানা করেন। এর আগে গত 24 এপ্রিল কুমিল্লা নগরীর বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিঙ্কস কারখানায় অভিযান পরিচালনা করা হয়, যা গত 17 মে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই সময় জানা যায়, ইফতেখার রাফসানের ব্লু ড্রিঙ্কস তৈরির কারখানায় মানহীনভাবে ব্লু ড্রিঙ্কস তৈরি করা হয়। এজন্য ওই সময় 30,000 টাকা জরিমানা করা হয়। গত বছরের 7 ডিসেম্বর ব্লু নামে ইলেকট্রোলাইটস ড্রিঙ্ক ব্লু বাজারজাত করার ঘোষণা দেন আলোচিত ইউটিউবার ইফতেখার রাফসান, যিনি রাফসান দা ছোট ভাই হিসেবে পরিচিত। তখন লিচু ও তরমুজের ফ্লেভার নিয়ে 2 ক্যাটাগরিতে তারা দেশের বিভিন্ন পয়েন্টে পণ্য বাজারজাত শুরু করে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফার কার্যালয় জানিয়েছে, প্রায় 1.5 মিলিয়ন পোলিও টিকা গাজায় জাতিসংঘের শিশু সংস্থার গুদামে রাখা আছে। শিগগির তা একযোগে প্রয়োগে ক্যাম্পেইন শুরু করা হবে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় এই তথ্য জানিয়েছে। তারা বলেছে, টিকাগুলো সঠিক প্রোটোকলের অধীনে সংরক্ষণ করা হচ্ছে। দ্রুত ক্যাম্পেইন শুরু করতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গাজায় নবজাতক থেকে 10 বছর বয়সী 95% শিশু এই মারাত্মক রোগের ঝুঁকিতে আছে। তাদের সুরক্ষা নিশ্চিত করতে আরও 4 লাখ টিকা সংগ্রহের প্রচেষ্টা চলছে। ইসরায়েলের হামলায় বিধ্বস্ত উপত্যকাটির পয়ঃনিষ্কাশন এবং বর্জ্যের পানিতে চলতি মাসে পোলিও ভাইরাসের নমুনা শনাক্তের পর শিশুদের টিকা দেওয়ার জন্য যুদ্ধবিরতি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এছাড়া অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও একই দাবি জানিয়েছে, কিন্তু ইসরায়েল তাতে বিন্দুমাত্র পাত্তা দিচ্ছে না। এদিকে রেড ক্রিসেন্ট সহ কিছু সংস্থা গাজায় বিক্ষিপ্তভাবে পোলিও টিকা কার্যক্রম চালাচ্ছে। সে কেন্দ্রগুলোতে টিকা নিতে বাসিন্দারা শিশুদের নিয়ে ভিড় করছেন, কিন্তু পর্যাপ্ত টিকা ইসরায়েলি অবরোধের মুখে গাজায় পৌঁছাতে না পারায় কার্যক্রম খুব একটা সফল হচ্ছে না। ইসরায়েলের এই ধরনের কার্যক্রমের বিরোধিতা করে আসছে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন।
বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গাজায় পোলিও ছড়ানোর ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছে হিউম্যান রাইটস ওয়াচ HRW। তারা মনে করছে নেতানিয়াহুর বাহিনীর বাধা উপত্যকায় দ্রুত পোলিও ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় ত্রাণ সহায়তা বিতরণে বাধা প্রদান, স্বাস্থ্যসেবা অবকাঠামোতে আক্রমণ এবং পানি সরবরাহের ক্ষতি করছে। এগুলো সম্ভাব্য বিপর্যয়মূলক পোলিও প্রাদুর্ভাবের সহায়ক। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।